গুড মর্নিং। আমার শহর ক্লান্ডিনো থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার আর আমার আজকে অফ ডে। আর এই অফ ডেতে কিন্তু আমি ঘুরতে বের হয়ে যাই বিভিন্ন প্লেসে। তো আজকে আমার যে শহর ক্লান্ডিনো, এই শহরটাতেই ঘুরবো এবং এই শহরের বিভিন্ন কিছু আজকে ঘুরে দেখাবো। এবং শহরে ঘোরার পেছনে কারণ হচ্ছে আমার সাথে ম্যানচেস্টার থেকে আমার দুইটা পরিচিত ভাই তারা জয়েন করছে। তো তাদেরকে নিয়ে আজকে ঘুরবো এবং এই ঘুরতে ঘুরতে এই জায়গার যা যা ভিউগুলো আছে সবগুলোই আজকে দেখানোর ট্রাই করব। ম্যানচেস্টার থেকে জুয়েল ভাইয়ের কথাই বলছিলাম, জুয়েল ভাই আছে আর সাথে জাহিদ ভাই আছে। জাহিদ ভাই গাড়ি নিয়ে অলরেডি আমাদের যে নেক্সট ডেস্টিনেশন সেখানে চলে যাচ্ছে। আমিও এখন আমরা যে জায়গাতে যাব সেটা হচ্ছে গ্রেট ওর্ম। এবং আজকে ক্লান্ডিনোতে একদিনের জন্য আসলে কী কী ঘুরে দেখা যায় সেগুলোই আমি দেখানোর ট্রাই করবো। সো আমরা এখন গাড়ি নিয়ে সে বিশাল একটা পাহাড় পাড়ি দিব। সে পাহাড়টা আমি একটু যদি দেখাই, দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়ের উপরে কিন্তু আমরা এখন উঠব। এই পাহাড়টা কিন্তু মোটামুটি 1000 ফিট উঁচু। এই 1000 ফিট উঁচুতে এখন আমাদের উঠতে হবে এবং এটার উপরে ওঠার পরে অনেকগুলো টুরিস্ট অ্যাট্রাকশন আছে। সব কিছুই আজকে এই ব্লগের মাধ্যমে তুলে ধরবো। আস্তে আস্তে আরেকজন বড় ভাইয়ের কথা বলছিলাম, যে হচ্ছে জাহিদ ভাই। জাহিদ ভাইয়ের সাথে আমার ম্যানচেস্টারে এসে পরিচয়। মোটামুটি অনেকটা সময় আমরা ম্যানচেস্টারে পার করছি। আমি এখন আর ম্যানচেস্টার থাকি না, ভাই তো ম্যানচেস্টারে আছে। তো আমাদের ইউকে জীবনটা চলতেছে এভাবে বিভিন্ন জায়গায়। তো আমার এলাকায় আজকে বাইকে দাওয়াত দিছি, যদিও ভাইয়ে আসার জন্য খুবই কনফিউশন ছিল। তো ভাই আপনার আসার পরে কি মনে হইতেছে যে আপনি আসলে মিস করতেন জায়গাটা? খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগতেছে। আমরা সুন্দর জায়গা, এত ভালো লাগতেছে। একটা উঁচু একটা পাহাড়ে আছি, যে পাহাড়ের যদি পেছনে দেখায়, পেছনে এই অংশটা হচ্ছে স্নোডানিয়া, এদিকে হচ্ছে অ্যাঙ্গেলসি, আর এদিকে যদি দেখায় আমার পেছনে ওই অংশটা হচ্ছে আমার যে এলাকা কলন বে। আর এদিক দিয়ে হচ্ছে ওখান থেকে কেবল কার ছাড়ে। তো মোটামুটি এই স্পটটা থেকে আপনার পুরো এলাকাটা দেখা যায়, অসাধারণ একটা ভিউ। তো অবশ্যই যারা ক্লান্ডিনো ভ্রমণ করবেন তারা অবশ্যই এটা কিন্তু বাকেট লিস্টে রাখতে হবে। তো এই জায়গায় যে অ্যাক্টিভিটিসগুলো আছে সবগুলাই কিন্তু আমি করে দেখাবো, চেষ্টা করব করে দেখানোর। তো সাথে থাকুন, দেখি আর কি কি ঘুরে দেখানো যায় আপনাদের। কার পার্কিং থেকে ডান দিকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই আমরা প্রথমে দেখা পাবো লন্ডন কেবল কার, যেটা খুবই বিখ্যাত। 1969 সালে চালু হওয়া এই কেবল কার হচ্ছে ওয়েলসের দীর্ঘতম কেবল কার হিসেবে পরিচিত এবং প্রায় 1 মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই কেবল কার কিন্তু ছুটে চলে আকাশ আর সমুদ্রের মাঝ দিয়ে। এই কেবল কারে চড়ার জন্য জন প্রতি আপনাদের গুনতে হবে 15 পাউন্ড এবং এই 15 পাউন্ডে আপনাকে উপর থেকে নিচে নিয়ে গিয়ে আবার নিচ থেকে উপরে নিয়ে আসবে। সাগরের গর্জন, শহরের রং আর দূর পাহাড়ের শান্ত দৃশ্য সবকিছুই যেন এক ঝলকে ধরা দেবে এই কেবল কারে ওঠার সাথে সাথেই। আর বোনাস হিসেবে পেয়ে যাবেন মনোমুগ্ধকর শীতল বাতাস আর চারদিকের একটা অসাধারণ প্যানোরামিক ভিউ। ফাইনালি আমরা কেবল কারে উঠে গেছি। অসাধারণ ভিউ যদি দেখাই, একেবারে নিচে দেখা যাচ্ছে পুরো লন্ডন সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে। সেই নিচে ট্রামওয়ে রেল লাইন, তারও নিচে এটা হচ্ছে ব্রোঞ্জ ওল মাইন। তো বিশাল লম্বা একটা পথ যদি আমরা পাড়ি দিচ্ছি। তবে কেমন লাগতেছে তোমার? এটাই তো মনে হয়, এটা আমারও ফার্স্ট কেবল জার্নি এবং তোমারও মনে হয় ফার্স্ট কেবল। হ্যাঁ, কারণ আমি এগুলো ভয় পাই। তুমি ভয় পাও? তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট কেবল জার্নি। এখানে আসার পরে অনেকবারই দেখছি কেবল কারের এই জার্নিটা, বাট সময় করতে পারি নাই। আজকে যেহেতু সবাই আসছে একসাথে সবাইকে নিয়ে ঘুরতে বেরোলাম। এই কেবল কারটা হিস্টোরি কিন্তু অনেক আগে, 1968-এ এটা প্রথম
শুরু হয় এবং এটা হচ্ছে গ্রেট ব্রিটেনের সবচেয়ে লংগেস্ট কেবল কার। এবং এই কেবল কারটা মোটামুটি এখন 800 ফিট নিচে চলে যাবে। সেখান থেকে আমরা আবার কিন্তু এই কেবল কারে ব্যাক করে আসব এবং দুপাশের ভিউ কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ, এত সুন্দর। দুই পাশে ওই পাশে শুধু পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো হচ্ছে সব স্নোডানিয়ার পাহাড়। এত সুন্দর পাহাড়, মনে হয় যে সবুজ গালিচা। আর যদি আমার এই পাশটা দেখাই, এই পাশটা হচ্ছে পুরোটাই হচ্ছে সমুদ্র, আটলান্টিক। যত দূর চোখ যায় শুধু পানি দেখা যায়, পানি দেখা যায়। আর এদিক দিয়ে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় দেখা যায় দূরে। এটা হচ্ছে একটা ট্রামওয়ে স্টেশন। এই ট্রামওয়েতেও কিন্তু উপর থেকে নিচে আসা যায় এবং এটা হিস্ট্রি কিন্তু আরও অনেক আগে। এটা হচ্ছে 125 বছর হয়ে গেছে এই ট্রামের। এটা এখনও অপারেট হচ্ছে। এক সময় কিন্তু এই ক্ল্যান্ডেনো এরিয়াতে কিন্তু ট্রাম চলাচল করতো, তাদের একটা ধারাবাহিকতায় অংশবিশেষ এটা ছিল, কিন্তু ঐতিহ্য হিসেবে এটা এখনও রেখে দেওয়া হয়েছে এবং একটা হিস্টোরিক্যাল প্লেস। ও এটা তো আরও ভয়ঙ্কর। এই জায়গাটা পুরো মনে হচ্ছে যে একটা ফরেস্টের উপর দিয়ে যাচ্ছি, আর সেই সাথে এই যে পুরা পাহাড়ের সাইড ধরে আমরা নেমে যাচ্ছি। এই পাহাড়ের তাকে 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 এই বড় বড় পাহাড় এখানে হয়েছে। মারিয়া খুবই ভয় পাচ্ছে, আসলে ভয় পাওয়ার মতো জায়গাটা। আর এটা হচ্ছে মোটামুটি আমার যেটা মনে হলো, এটা পুরাটা হচ্ছে একটা লংগেস্ট কেবল, একটা পিলার থেকে আরেকটা পিলারের। এটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হইলো, এই পিলারটা। খুবই ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্করের মধ্যে অনেক সৌন্দর্য কাজ করে। এখন পিলারটা আরও অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, অ্যামেজিং ভিউ। ওই যে আরেকটা স্পিড বোট যাত্রা শুরু করলো। আসলে সামার টাইমটাতে এই জায়গাটা অন্যরকম সুন্দর হয়ে যায়। আর এগুলো হচ্ছে ঝড় তুফানের সময় এই গাছগুলা এখানে পড়ে গেছে। কতটুক উপর থেকে আসছি একবার চিন্তা করে দেখা যায়। মোটামুটি আমরা 700 ফিট জার্নি করে ফেলছি কিন্তু অলরেডি। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা এখন আবার উপরে উঠে যাব। দূরে জাহিদ ভাই অলরেডি সে কিন্তু নেমে আসছে। আমার পেছনেই কেবল কার ল্যান্ডিং পয়েন্ট। আমরা এই বিশাল একটা ভয়ঙ্কর কেবল যাত্রা শেষ করে আমরা কিন্তু নিচে চলে আসছি। আমরা আবার একটু পরে কিছুক্ষণ থেকে 3টার মধ্যে আমাদের আবার এই কেবল কার করে আবার আমরা সেই পিকে চলে যাব, কারণ আমাদের গাড়িটা কিন্তু উপরে পার্কিংয়ে রাখা। এক কথায় এক্সাইটিং, এত এক্সাইটিং, অবশ্যই যারা ক্ল্যান্ডেনো আসবেন এটা কিন্তু মিস করবেনই না। এই শহরের বুকে রয়েছে শান্ত, রঙিন এবং প্রাকৃতিক আশ্রয়, নাম তার হ্যাপি ভ্যালি। সমুদ্র পাড়ের ডালে গড়ে ওঠা এই উপত্যকাতে একসময় ছিল পুরো খনিজ খনি, কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে তার রূপ, বদলে গেছে তার চেহারা। বর্তমানে এটি এই শহরের সবচেয়ে সুন্দর এবং প্রশান্তিময় পার্কগুলোর একটি। চমৎকার ফুলের বাগান, উন্মুক্ত সবুজ মাঠ আর ক্লাসিক স্টাইলের ভিক্টোরিয়ান বেঞ্চ, যেখানে বসে আপনি দূরে সমুদ্রের একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই পার্কের পাশে রয়েছে বিখ্যাত লন্ডন শহরে কেবল কার স্টেশন, যা আপনাকে পুরোপুরি কিন্তু আবার সেই গ্রেট ওর্মের পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। আর আপনি যদি এই পার্কেই থাকতে চান তাহলে হ্যাপি ভ্যালিতে আছে কিছু মিনি গল্ফ এবং সুন্দর রাস্তা, এবং সেই সাথে রয়েছে চোখ জুড়ানো সাগরের দৃশ্য। এই পার্ক শুধু পর্যটকদের কাছেই নয়, স্থানীয়দের কাছেও খুবই প্রিয় এবং শান্তি খোঁজার একটা স্থান। এখানে আসলে নীরবে আপনার সময় কখন কেটে যাবে আপনি টেরই পাবেন না, এবং সেই সাথে উপভোগ করতে পারবেন সমুদ্রের হাওয়া এবং একটা অপার্থিব অভিজ্ঞতা। আবার আমাদের কেবল কার থেকে যাত্রা শুরু হয়ে গেল। নিচে হ্যাপি ভ্যালি, পিয়ার সব কিছু ঘুরে আমরা কিন্তু আবার গ্রেট ওর্ম পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। বিশাল এক মহাযজ্ঞ যা দেখলাম এই জায়গায়। মোটামুটি এটা
700 ফিট উপরে এবং সবচেয়ে লংগেস্ট যে স্প্যান, একটি স্প্যান থেকে আরেকটি স্প্যানের দূরত্ব 1000 ফিট। আর এখন আমরা সেই লংগেস্ট স্প্যানটা দিয়ে যাচ্ছি। লাইফ টাইম অ্যাডভেঞ্চার, কারণ এর আগে আমরা কখনোই কেবল কার উঠা হয় নাই, এই প্রথম একটা কেবল কার উঠলাম। কেবল কারের যাত্রা শেষ করে আমরা আবার আমাদের গন্তব্য মানে আমাদের পার্কিং স্পেসে চলে আসছি। আমরা এখন গেট পাহাড় থেকে নেমে নিচে চলে যাব ক্ল্যান্ডন শহরে। আর এদিকে ট্রাম যে ছিল, ট্রামে আজকে ওঠা হয়নি, কারণ এটাই ভিজিট করতে করতে অনেক সময় লেগে গেছে। কিন্তু জায়গাটা অসাধারণ, এখানে একটা ক্যাফেও আছে, ক্যাফেতে এসে খাওয়া দাওয়া করা যায়। মোটামুটি সব কিছু কিন্তু গুছানো। আর পরিবেশটা যদি বলি, এখন একেবারে অন্যরকম হয়ে গেছে। আসার সময় মেঘলা একটা ভাব ছিল, আর এখন সানি ওয়েদার, চেহারাতে রৌদ্র আলোর একটা খেলামেলা চলতেছে। তো আমরা এখন নিচে চলে যাব এই পাহাড় থেকে একেবারে নিচে ক্ল্যান্ডন শহরে। এখন গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়ার এক পর আমরা আশেপাশে আরও কিছু ঘুরবো। সব কিছু কিন্তু আপনাদের সাথে দেখাবো, যেন আপনারা খুব সহজে একটা ক্ল্যান্ডনের ডে ট্রিপ করে ফেলতে পারেন। দুপুরের খাবারের জন্য আমরা গিয়েছিলাম ইস্তাম্বুল রেস্টুরেন্টের ভেতরে ঢোকার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন একটা তুর্কি আতিথেয়তার ছোঁয়া। দুপুরের খাবারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম তাদের স্পেশাল মিক্সড কাবাব প্লেটার, আর কাবাবের সাথে ছিল ফ্রেশ সালাদ এবং পিটা ব্রেড। যারাই লন্ডনেতে ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার হলো এই রেস্টুরেন্টে খাবার ট্রাই করে দেখতে পারবেন। আমার মনে হয় টার্কিশ খাবারের একটা অথেন্টিক টেস্ট পেয়ে যাবেন। ইস্তাম্বুল রেস্টুরেন্টে একটা মজাদার কাবাব খাওয়ার পর আমরা আমাদের আজকে গন্তব্যের দ্বিতীয় পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে কনয় ক্যাসেল, আর এই ব্রিজটার নাম হচ্ছে সাসপেনশন ব্রিজ। এই ব্রিজ ধরেই কনয় ক্যাসেলে যেতে হয়। যদিও কনয় ক্যাসেল ওপেনিং টাইমটা সকাল থেকে থাকে, কিন্তু আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে। আর এখন অলমোস্ট বাজে 6টার মতো। আমরা এই টাইমে আসছি, যার জন্য হচ্ছে আমরা ভেতরে যেতে পারবো না, আমরা ক্যাসেলটা আশেপাশে ঘুরবো। এখানে কিন্তু একটা বিশাল মহাযজ্ঞ দেখা যাচ্ছে, এক বিশাল এক সাসপেনশন ব্রিজ। এই ব্রিজ ধরেই কনয় ক্যাসেলের ভেতরে যেতে হয়। আর এই ব্রিজটার এই পাশে হচ্ছে একটা রোড, গাড়ি চলাচলের ব্রিজ। আর ব্রিজটার যদি পেছনে দেখায়, আমার এই পাশে হচ্ছে একটা ট্রেনের ব্রিজ আছে। যে জায়গাটা কথা বলছিলাম এটা হচ্ছে ট্রেনের ব্রিজটা, এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। আর দূরে ওই যে ব্রিজটা, ওইটা হচ্ছে রোড ওয়ার্কসের ব্রিজ। পানিটা কিন্তু যথেষ্ট ক্লিন এবং গ্রিন একটা ভাইব চলে আসছে পানিটায়। এই ব্রিজের পিলারগুলো দেখলে বোঝা যায় যে আসলে কত আগের এই ব্রিজটা, একেবারে অন্যরকম একটা জায়গা। এই ক্যাসেলটা কিন্তু অনেক ইতিহাসবহুল একটা ক্যাসেল। এই ক্যাসেলেই ছিল ওয়েলসের রাজা সর্বশেষ পর্যায়ে। তারপরে এখানে ব্রিটিশরা এটা শাসন করে এই ক্যাসেলটাকে জয় করে নেয়। তারপরে ওয়েলস কিন্তু ব্রিটিশদের আন্ডারে চলে যায়। তো আমরা এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে একটু যতটুকু যা ঘুরে দেখা যায় তো ঘুরে দেখার চেষ্টা করি। কনয় ক্যাসেল, যেখানে ইতিহাস এখনও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। নর্থ ওয়েলসের ইতিহাসের গর্ব এই কনয় ক্যাসেল, যা শুধু পাথর আর দেয়াল নয়, বরং এক সময় রাজকীয় প্রতিচ্ছবি। 1300 শতকের দিকে রাজা এডওয়ার্ড প্রথম আদেশে নির্মিত হয়েছিল এই দুর্গটি, যা ছিল ইংল্যান্ডের দখলদারির একটি অংশ। 8টি বিশাল টাওয়ার আর শক্ত প্রাচীর ঘেরা এই ক্যাসেল থেকে দেখা যায় পুরো কনয় শহর আর নদীর সৌন্দর্য। এর ভেতরে হাঁটলে যেন সময় ফিরে যায় মধ্যযুগে, যেখানে সৈনিকদের পা ফেলা, রাজাদের সভা আর যুদ্ধের প্রস্তুতির প্রতিচ্ছবি আঁকা থাকে দেয়ালে। আজ কনয় ক্যাসেল শুধু পর্যটনের গন্তব্য নয়, বরং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যা আমাদের মনে করিয়ে দেয় ওয়েলসের গৌরবময় অতীত। শীতে নাকাল হয়ে গেছে, নাকা পাকা। তো কেমন লাগতেছে ভাই এতক্ষণ ঘোরাঘুরি করার পর? জি আলহামদুলিল্লাহ, আজকে তো প্রায় সকাল থেকেই শুরু করলাম ঘোরাঘুরি আপনার সাথে। ওয়েলসটা খুবই রিফ্রেশিং ওয়েদারের একটা মানে রিজন আমি বলবো। এতক্ষণ যে ঘুরেছি একটুও ক্লান্তি নেই,
মনে হচ্ছে যে আর 4 ঘন্টা এইভাবে ঘুরতে পারবো। খুবই ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রপার গাইডেন্সের জন্য। আপনার ইনভাইটেশনের জন্য ধন্যবাদ। তো আমিও এই কথাটাই বলি যে ওয়েলস হচ্ছে ঘুরে দেখার মতো, সময় কাটানোর মতো একটা জায়গা। তো আমরা আজকে ঘুরতে ঘুরতে আমাদের লাস্ট স্পট, প্রিয় জায়গা সমুদ্রের পাড়ে চলে আসছি। এখন কিন্তু গোধূলির সময়, আর 1-2 ঘন্টা পরে সন্ধ্যা হয়ে যাবে। ঠিক এই সময়টাতে আমরা কিছু নীরব সময় কাটানোর জন্য এই কলন বে বিচে চলে আসছি। এটা কিন্তু খুবই সুন্দর একটা বিচ, বিশেষ করে স্যান্ডি বিচ বলা যেতে পারে। সানি টাইমে অনেক মানুষ এখানে থাকে, সে সমুদ্র উপভোগ করতেছে একা একা দাঁড়িয়ে, তার মনটাকে শান্ত করতেছে। তো এভাবেই আজকে আমাদের ট্রিপটা একটা সুন্দর মুহূর্ত, সুন্দর সময়, সুন্দর কিছু মানুষের সাথে কেটে গেল। তো আজকে ব্লগটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আমার রিয়েল টাইম আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করতে হবে, এবং আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের সাথে এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার।